খুলেছে দেশের সব পোশাক কারখানা, যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। প্রকৃত দোষীদের বিচার দাবি। এবং ধীরগতিতে নামছে পূর্বাঞ্চলের বন্যার পানি, ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা। সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জামগড়া, ডিইপিজেড, পলাশবাড়িতে যে সকল কারখানা বিক্ষোভ করেছিলেন ওই সকল পোশাক কারখানার শ্রমিকদের আজ কাজে যোগ দিতে দেখা যায়। কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন কাজ। কারখানাগুলোর সামনে অধিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়া একাধিক সেনাবাহিনীর টহল টিম শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। বাংলাদেশ গার্মেন্টস এবং সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমকে বলেন, সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম জানান, আশুলিয়ায় আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আরিফ খান আবির। আবির, শিল্পাঞ্চলে পোশাক কারখানার নিরাপত্তা কেমন দেখছেন? মৌসুমী, আপনি সংবাদে যেমনটি বলছিলেন, গত কয়েকদিনে আপনার যে পোশাক কারখানা যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটি কিন্তু অনেকটাই কেটে উঠেছে, যার বড় একটি ভূমিকা কিন্তু রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি আমরা একদম স্পট গুলোতে ডিউটি করছেন পুলিশ সদস্যরা। সেখানে জেলা পুলিশ রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রয়েছে এবং বিভিন্ন পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা কিন্তু কাজ করছে। অথচ কোনোভাবেই যেন পোশাক কারখানার অস্থিরতা যেন তৈরি না হয় এবং কেউ যেন এটার সুযোগ না নিতে পারে। আমরা রয়েছে গাজীপুরের গুলশান স্পিনিং কারখানার সামনে। আপনি এখানে দেখছেন নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে কারখানার আশপাশ এলাকাগুলো। অর্থাৎ সকালবেলা আমরা দেখেছি যে কারখানার যে শ্রমিকরা যারা যখন কর্মস্থলে যোগ দিয়েছেন তখনও কিন্তু তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবং পাশাপাশি গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন যে গাজীপুরে ৯০০-র বেশি পুলিশ সদস্যরা, অর্থাৎ জেলা পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আপনার এখানে কাজ করছেন। তারা বলছেন যে অর্থাৎ গার্মেন্টস শিল্প কারখানায় যেন কোনোভাবেই যেন অস্থিরতা তৈরি না করতে পারে সেগুলোতে পুলিশ কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। তো অর্থাৎ আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, গাজীপুরে যে ৭টি শিল্প কারখানা বন্ধ হয়েছিল এই অস্থিরতার জন্য, আজকে কিন্তু সেনাবাহিনীর সূত্র থেকে কিন্তু আমরা জানতে পেরেছি সবগুলো শিল্প কারখানা কিন্তু খুলে গেছে। অর্থাৎ টঙ্গী যে এলাকাগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট এলাকাগুলো, সেই এলাকাগুলোতেও যেন পোশাক শিল্প কারখানাগুলো নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই দিকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নজর রেখেছে। এবং পাশাপাশি জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তারাও কিন্তু এই বিষয়গুলো দেখছে। অর্থাৎ পোশাক খাতে কোনোভাবেই যেন অস্থিরতা কাজ না করে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু কাজ করছেন। তার একটা বিষয় জানিয়ে রাখি যে শিল্প কলকারখানার এখন পর্যন্ত গাজীপুরে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। মৌসুমী। আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ খান আবির। এদিকে নোয়াখালীর ৮টি উপজেলায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিভিন্ন উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে এখনও নিচু এলাকার অনেক মানুষ পানিবন্দী হয়ে আছেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনকে বাড়ি ফিরে যাওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। নিরুপায় হয়ে অনেকে পানির মধ্যেই বাড়ি ফিরছেন। তবে জেলার বিভিন্ন স্থানে বন্যার পানি নামার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। নোয়াখালীর প্রতিনিধি মাহবুব আলমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। বন্যার পানি কমার সাথে সাথে দুর্গত এলাকায় বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগ, বিশেষ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বেডে জায়গা না হওয়ায় মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে
অনেক রোগীকে। সকাল হইতেই আজকে আমার পায়খানা শুরু হয়েছে, গাড়ি ব্যথা, মাথা ব্যথা আর সব মারিয়েছে। রুম তালা ঢুকছে, ঠিক আছে। আমাদের ঘরের ভিতরে এলো এতটুকু পানি, ঘরের ভিতরে আর বাইরে যে পানিগুলো আছে কম সময়, তো পানিগুলো থেকে দুর্গন্ধ আসে। দুর্গন্ধ আসার কারণে এগুলো যখন আপনার পেটের ভিতরে চলে যায় তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৮ উপজেলায় এখনও পানিবন্দী রয়েছেন 14,45,000 মানুষ। ঔষধের সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ না দেওয়ার অভিযোগও। আমরা আসলে গভর্নমেন্ট থেকে টোটালি কোনো সাপোর্ট আমরা এখানে পাইনি, ফাইন্যান্সিয়াল হোক বা এই খাবার দাবারের কোনো বিষয়, মেডিসিন, কোনো কিছুই আমরা ওইভাবে সাপোর্ট পাইনি। আমাদের ওই সাপ্লাই চেইন যেটা আমরা তুলাই উঠতে পারতেছি, তুলাই উঠতে পারতেছি রোগী এখানে কমপ্লেন করতেছে এরকম যে আমরা ওষুধ দিচ্ছি না, ওষুধ দিতে আসলে আমরা পারতেছি না, কারণ সবাই কিন্তু আমার ওষুধ দিতে হবে, কাউকে কম দেওয়া লাগতেছে পরের রোগীগুলোকে দেওয়ার জন্য। হচ্ছে কি আমরা একটু ওষুধ সংকটে ভুগতেছি আর কি। বন্যার এই দুর্যোগকালীন সময়ে নোয়াখালীর সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পর্যাপ্ত জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যা পরিস্থিতি আর খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, বন্যার পর পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? মৌসুমী, নোয়াখালীতে কিন্তু এখনো বেশিরভাগ রাস্তা কিন্তু পানির নিচে তলিয়ে আছে। যে কিছু রাস্তা থেকে পানি সরে গেলেও সেখানে ক্ষত হচ্ছে, সেগুলো যোগাযোগের অযোগ্য হয়ে পড়েছে। পাশাপাশি যে প্রায় 15 লাখের মতো মানুষ এখনো কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। শুরুতে যে আশ্রয় কেন্দ্রগুলো চালু করেছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং স্থানীয় জনগণ, তারা কিন্তু শেষে সেই আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে যাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে যারা বনভাসী মানুষ আছে তাদেরকে বলেছেন, এবং অনেকেই বাসাঘরে চলে যাচ্ছে। কিন্তু তাদের যে দুর্ভোগটি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে রান্না করার জায়গা নেই, এবং অধিকাংশ ঘর বাড়িতেই কিন্তু পানি এখনো রয়ে গেছে, কোথাও উঠানে পানি রয়েছে, যার ফলে মানুষ কিন্তু রান্না বান্না করে যে স্বাভাবিক জীবনযাপনে ফিরবে সেটি সম্ভব হচ্ছে না। এছাড়া যে হাসপাতালগুলো আছে, হাসপাতালগুলোতে আমি কয়েকটি হাসপাতালে গত কদিন যাবত আমি বিভিন্ন হাসপাতালে গিয়েছি, সেখানে যে পরিবেশটি আমি দেখেছি, অনেক পানিবাহিত রোগ কিন্তু হাসপাতালে ভর্তি আছে, এবং যারা চিকিৎসক আছেন তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বন্যা পরবর্তীতে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় কিন্তু তারা ঔষধ সংকটে ভুগছেন, এবং যারা আউটডোরে রোগী দেখেন সেখানে কিন্তু অনেকে পানিবাহিত রোগ নিয়ে আসছে, তাদেরকে ঔষধ দিতে হচ্ছে। ফলে ঔষধের যে চাহিদা সেই তুলনায় কিন্তু যোগান কম আছে, যার ফলে একটা সংকট দেখা দিয়েছে। এছাড়া যারা বানভাসী মানুষ বিভিন্ন বাসা বাড়িতে 15 দিন যাবত অবস্থান করছেন, অনেকে আত্মীয় স্বজনের বাসায়, অনেকে বিভিন্ন উঁচু যে স্কুলগুলো আছে সেগুলোতে অবস্থান করছেন, তারা বাসায় ফিরলেও কিন্তু তারা রান্না বান্নার খুবই কষ্টে আছেন। কাজে বন্যা পরিস্থিতি, পানি কমলেও বন্যা পরিস্থিতি ততটা উন্নতি এখনো হয়নি নোয়াখালীতে। ভোগান্তি এবং দুর্ভোগ কিন্তু এখনো রয়েছে। মৌসুমী। মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুবে আলম। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এবার কথা বললেন সে সময়ের সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। অনলাইন ভিডিওতে তিনি বলেছেন, পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের উপর হামলার খবর পেয়েই ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ঘটনার শুরুর দিকে র্যাবের একটি টিম পিলখানা এলাকায় পৌঁছালেও প্রবেশের অনুমতি না দেওয়ার সমালোচনা করেছেন তিনি। এই নৃশংস ঘটনার প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন সাবেক সেনাপ্রধান। আরও জানাচ্ছেন এইচ মিতু। বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে নরকীয় সেই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারেনি। এই প্রথম এই বিষয়টি নিয়ে মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বিদ্রোহের ঘটনা ও তদন্ত এবং বিচার নিয়ে কথা বলেন। সাবেক এই সেনাপ্রধান জানান, সেনা কর্মকর্তাদের ওপর হামলার খবর পেয়েই ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায়
10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। বিদ্রোহের সঠিক তদন্ত প্রতিবেদন তৈরিতে সেনাবাহিনী বাধার মুখে পড়ে বলেও জানান সাবেক এই সেনাপ্রধান। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি? বিডিআর বিদ্রোহের সঠিক তথ্য এখনো উন্মোচিত হয়নি বলে দাবি করেন জেনারেল মইনুল আহমেদ। তদন্ত আদালতের নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসেছেন এবং ওনার প্রবলেমগুলো তুলে ধরেছেন। হাওয়েভার, আমি নিশ্চিত যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। বিডিআর বিদ্রোহ নিয়ে নিজের লিখা বই খুব তাড়াতাড়ি প্রকাশ করবেন বলেও জানান সাবেক এই সেনাপ্রধান। জনগণ জানুক কারা এর সাথে জড়িত এবং কেন নিরপরাধ 57 জন অফিসারকে খুন করা হলো। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গণ অবস্থান, মানববন্ধন এবং বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ সচেতন মহল। ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটিকে লাল পতাকা দেখিয়ে বামনডাঙ্গা স্টেশন চত্বরে থামিয়ে অবরুদ্ধ করে রাখে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী এবং স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এবং সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সহ সেনাবাহিনীর সদস্যরা এসে ট্রেনের চলাচল স্বাভাবিক করে যাত্রাবিরতির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আগামী রবিবার পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীদের। আমরা জয় নিয়ে এখানে আসছি আপনাদের সামনে এবং আপনাদেরকে একটা ভালো সুখবর দিতে চাই। আমরা দীর্ঘ 5 ঘন্টায় আমরা ব্যাপক সংগ্রামের মাধ্যমে এবং দেশের সর্বোচ্চ জায়গায় উপদেষ্টা মহোদয়ের কনসার্নে আমরা এখানে একটা সমাধানে আসছি, যা আমরা আপনাদেরকে জানাবো এবং নিজেও। কুষ্টিয়ার পদ্মায় পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিশেষ করে জেলার মিরপুর এবং ভেড়ামারা উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রবল ভাঙনে মারাত্মক হুমকির মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়ক। এতে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। হাসিবুর রহমান রিজুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া, মির্জানগর, সাহেবনগর, খাদিমপুর, পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার মুসলিমপুর এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে এরই মধ্যে কয়েকশো বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীব্র ভাঙনের ফলে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে নদী। এদিকে একমাত্র আয়ের উৎস ফসলি জমি হারিয়ে দিশেহারা এখানকার কৃষকরা। নতুন করে বসতভিটা হারানোর ভয়ে চরম আতঙ্কে দিন কাটছে তাদের। তরে যা জমি ছিল হাজার হাজার বিঘা জমি সব বিলীন হয়ে গেছে নদীতে। নদী এখনো যেভাবে ভাঙছে আমরা আর বসবাস করতে পারবো না, আমরা সব বিলীন হয়ে যাব সব। ডাক্তার ইউনূসের কাছে অনুরোধ, এটা যেন বাঁধ তাড়াতাড়ি হয়, এটা খুব তাড়াতাড়ি না হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এখানে 4টি ইউনিয়ন, ভাইসর ইউনিয়ন, বলবাড়ি ইউনিয়ন, বাড়িপাড়া ইউনিয়ন, তালবাড়ি ইউনিয়ন, এই 4টি এলো হুমকির মুখে। আপাতত এখন যে নদীর যে অবস্থা আছে সেই এই অবস্থাতে এখানে তো ব্লক দেওয়া সম্ভব না, কিন্তু এখানে আপাতত জিও ব্যাগ দিয়ে আমাদের নদীটা যাতে সংস্কার আপাতত করতে পারে। বিশেষভাবে যেভাবেই হোক আমার এই বাঁধটা তৈরি করে দেন, আমার বাঁচি না তো আমার সব শেষ হয়ে যাচ্ছে। আর কোথায় যাব, এত লোক কোথায় যাব? ভাঙন প্রতিরোধে 1472 কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
কুমারখালী উপজেলা শিলাইদা ইউনিয়ন রক্ষা শীর্ষক প্রকল্প। এই প্রকল্প 1472 কোটি টাকা। আমরা 23-24 অর্থ বছরে এই প্রকল্পে 25টা প্যাকেজের দরপত্র আহ্বান করা হয় এবং এই প্যাকেজ অনুযায়ী প্রায় 17টা প্যাকেজের আমরা ইতিমধ্যে কার্যাদেশ প্রদান করা হয়, নোয়া প্রদান করা হয়েছে এবং ঠিকাদার মোবিলাইজেশনের জন্য ইতিমধ্যে আমরা তাগাদা প্রদান করছি। নদী ভাঙ্গন ঠেকাতে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মুহিব্বিনে আহলে বাইত রেজভিয়া দরগা শরীফের ভক্ত মুরিদানের উদ্যোগে চান্দিনা উপজেলার ছায়াকোট জামিয়া নুরিয়া নাজিরিয়া মাদ্রাসা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় রেজভিয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের মহাসচিব মুফতি কাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান রিজভী বলেন, ধরাধামে প্রিয় নবীজির আগমনে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং খুশির দিন। নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এ সময় তিনি এলাকার সর্বস্তরের সুন্নি জনতাকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। ঢাকার ধামরায়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য এবং নির্দেশনা নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ওয়ালুম আতাউর রহমান খান কলেজের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের 17 বছর হামলা, মামলা এবং বিভিন্ন ষড়যন্ত্র করে বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে এবং তারা ব্যর্থ হয়েছে। এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর, যাতে আর কোনো ফ্যাসিবাদী সরকার এদেশে যেন আসতে না পারে। এজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ড যুবদলের উদ্যোগে সন্ত্রাস, দখলদার এবং নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, মানুষ একটি গণতান্ত্রিক সরকার চায় যারা সাধারণ জনগণের অধিকার আদায় এবং কল্যাণে কাজ করবে। ইয়াকুব খানের সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে অসংখ্য যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার বিরাবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো যেন বারো একবার। খুলেছে দেশের সব পোশাক কারখানা, যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। প্রকৃত দোষীদের বিচার দাবি। এবং ধীরগতিতে নামছে পূর্বাঞ্চলের বন্যার পানি, ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সারা থাকার জন্য ধন্যবাদ সবাইকে।